ক্লাস 12 এর ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 9 সবর্গীয় বা জটিল যৌগ অর্থাৎ কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড। এই চ্যাপ্টার থেকে 3 নাম্বার আসবে, অর্থাৎ 1 নাম্বার এমসিকিউ থাকবে এবং 2 নাম্বার এসিকিউ থাকবে। এত কম নাম্বারের জন্য চ্যাপ্টারটা আমরা কেন পড়ব? খুব সামান্যই নাম্বার, কিন্তু সব চ্যাপ্টারকে নাম্বারের হিসাবে জাজমেন্ট করলে হবে না। এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ, শুধু আমাদের কাউন্সিলের যে পরীক্ষা সেই পরীক্ষায় যে কোশ্চেন থাকে সেটা না, অন্যান্য সমস্ত কম্পিটিটিভ লেভেলে এবং হায়ার লেভেলেও কিন্তু এই চ্যাপ্টারটাকে আবার পড়তে হবে। এবং এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি খুব ভাইটাল একটা পোর্শন এবং একটা ইন্টারেস্টিং পোর্শন। এই পোর্শনকে বাদ দিয়ে কেমিস্ট্রি কিন্তু অসম্পূর্ণ, তাই এই চ্যাপ্টারটা আমাদের শেখার দরকার আছে। তোমরা দেখো যে চ্যাপ্টারটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। আমরা রাসায়নিক যৌগগুলিকে মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম ক্রমের যৌগ বা এটাকে আমরা সরল যৌগ বলি, দ্বিতীয়টা উচ্চতর ক্রমের যৌগ। প্রথম ক্রমের যৌগ বা সরল যৌগ কি? যেমন NaCl, it is a simple salt, Na2SO4, K2SO4, KNO3, এগুলো সবাই প্রথম ক্রমের যৌগ। তাহলে উচ্চতর ক্রমের যৌগ কি? আচ্ছা, উচ্চতর ক্রমের যৌগকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে যুগ্ম লবণ এবং আর একটাকে বলা হয় জটিল বা সবর্গীয় যৌগ। যুগ্ম লবণ বা ডাবল সল্ট। তা প্রথমে আসি যুগ্ম লবণ বা ডাবল সল্ট কি। আমি একটা এক্সাম্পল দিই। K2SO4 dot Al2SO4 whole 3 dot 24H2O। এই যে লবণটা, এটা কার সংকেত? এটা হচ্ছে ফটকিরির সংকেত, যাকে চলতি ভাষায় আমরা ফিটকারি বলি। সেই ফটকিরি বা পটাশ অ্যালার্ম হচ্ছে আমাদের এইটা, K2SO4 dot Al2SO4 dot 24H2। এটা একটা যুগ্ম লবণ। এই লবণটাকে ডাবল সল্ট বা যুগ্ম লবণ বলা হলো কেন? কারণ এখানে 2 ধরনের লবণ আছে, একটা K2SO4 আর একটা Al2SO4 whole 3 এবং তার সাথে 24টা অণু জল আছে। এই যে K2SO4 এটা একটা প্রথম ক্রমের যৌগ, Al2SO4 এটা একটা প্রথম ক্রমের যৌগ এবং এই দুটো যৌগ নির্দিষ্ট অনুপাতে, এখানে 1:1 অনুপাতে যুক্ত হয়েছে এবং তার সাথে 24 অণু জল আছে। যে কোনো অনুপাত নয়, কিন্তু নির্দিষ্ট সংযোজিতে এরা যুক্ত হয়ে যুগ্ম লবণ তৈরি করেছে। তাহলে এখানে একটা অনুপাত, মোল সংখ্যার অনুপাতটা একটা ফ্যাক্টর, যে কোনো ভাবে যুক্ত হয় না। একটা নির্দিষ্ট মোল সংখ্যার অনুপাতে বিভিন্ন সরল ক্রমের যৌগ যুক্ত হতে পারে, হয়ে যেহেতু দুটো লবণ যুক্ত হয়েছে তাই ডাবল সল্ট বা যুগ্ম লবণ। তবে এদেরকে যদি জলে দেওয়া যায়, জলের মধ্যে যদি দ্রবীভূত করা হয়, তাহলে দে লুজ দেয়ার আইডেন্টিটি ইন সলিউশন, অর্থাৎ তারা তাদের স্বতন্ত্রতা, স্বকীয়তা কিন্তু হারিয়ে ফেলবে। কেমন করে? যদি ফটকিরিকে জলের মধ্যে গুলে ফেলা হয়, দেখা যাবে এটা জলে গিয়ে K+, Al3+, SO4 আয়ন উৎপন্ন করছে। জল তো জলেই মিশে যাচ্ছে, যে 24 অণু জল আছে। তাহলে এই যে আয়নগুলো তৈরি করছে, এই আয়ন দেখে কিন্তু বোঝা যাবে না যে এরা যুগ্ম লবণ ছিল। দুটো সরল প্রথম ক্রমের যৌগকে মিশিয়ে দিয়েও তো আমরা তৈরি করতে পারতাম। যেমন K2SO4 আলাদা করে নিলাম, Al2SO4 আলাদা করে নিলাম, নিয়ে তাদেরকে জলে আলাদা আলাদা ভাবে যুক্ত করলাম, তাহলে তো এই আয়নগুলোই পাওয়া যাবে। তাহলে আমরা এই আয়নগুলো দেখে কিন্তু বলতে পারবো না যে এরা যুগ্ম লবণ, অর্থাৎ এরা তাদের আইডেন্টিটি, তাদের স্বাতন্ত্রতা দ্রবণে যখন যায় তখন হারিয়ে ফেলে। শুধু কঠিন অবস্থাতেই এই যুগ্ম লবণের অস্তিত্ব আছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে যুগ্ম লবণ lose their
আইডেন্টিটি ইন সলিউশন। তাহলে এটা একটা কথা গেল। আর কি হয়, তারা নির্দিষ্ট সংযুতিতে থাকে, সংযুতিতে নির্দিষ্ট সংযুতি। এই দুটো ফ্যাক্টর গেল যুগ্ম লবণ সম্পর্কে, অর্থাৎ তারা নির্দিষ্ট সংযুতিতে যুক্ত হবে এবং তারা যখন জলে যাবে বা দ্রবণে যাবে তখন তারা তাদের আইডেন্টিটি লুজ করে ফেলবে। এটাই যুগ্ম লবণ। আচ্ছা, এবার আসি যুগ্ম লবণের শ্রেণী বিভাগ। যুগ্ম লবণ সাধারণত তিন ধরনের হয়। এক নম্বর হচ্ছে অ্যালাম, এক নম্বর অ্যালাম, অ্যালাম আবার দুই ধরনের, একটাকে বলছে পটাশ অ্যালাম, আর একটা ক্রোম অ্যালাম। পটাশ অ্যালাম কি, যার মধ্যে পটাশিয়াম থাকবে, অর্থাৎ এই যে একটু আগে যে উদাহরণটা লিখলাম K2SO4 Al2.Al2SO4 whole 3 আর 24H2, এটা এই এক্সাম্পলটা হচ্ছে পটাশ অ্যালামের এক্সাম্পল, মানে ফিটকারি, ফটকি। তাহলে ক্রোম অ্যালাম কোনটা? ক্রোম অ্যালাম K2SO4 dot Cr2SO4 whole 3 dot 24H2, এটা হচ্ছে ক্রোম অ্যালাম। তাহলে এটা গেল পটাশ অ্যালাম, আর নিচেরটা আসলো ক্রোম অ্যালাম, মানে এইটার এক্সাম্পল এটা। তাহলে এদের সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত হচ্ছে M2SO4 whole 3 dot 24H2। এখানে প্রথমের এমটা এক নাম্বার জারণ স্তরে, মানে আর এটা হচ্ছে তিন জারণ স্তরে আছে। এক জারণ স্তরে প্রথমটা আছে, দ্বিতীয়টা তিন জারণ স্তরে আছে। তাহলে এক জারণ স্তরে কে কে হতে পারে? যেমন Na+ হতে পারে, যেমন K+ হতে পারে, যেমন NH4+ হতে পারে ইত্যাদি। আর তিন জারণ স্তরে কে কে হতে পারে, মানে কি হতে পারে, তার মধ্যে আছে যেমন Al3+, Fe3+, Cr3+, CO3+। তাহলে পটাশিয়াম যদি থাকে তাহলে আমরা তাকে পটাশিয়াম বলবো, আর ক্রোমিয়াম যদি থাকে তাকে বলবো ক্রোমিয়াম। আচ্ছা, এর পরের যে যুগ্ম লবণের শ্রেণী বিভাগ আমরা দেখবো সেটা হচ্ছে স্কোনাইট। যুগ্ম লবণকে তিন ভাগে ভাগ করলাম, প্রথমটা অ্যালাম করলাম, দ্বিতীয়টা স্কোনাইট। স্কোনাইটের সাধারণ সংকেত কেমন হয় সেটা হচ্ছে MSO4, এটা জারণ স্তর, দ্বিতীয় জারণ স্তরে থাকবে, ডট M2SO4 ডট 6H2, এটা সাধারণ সংকেত। তাহলে তোমার একটা এক্সাম্পল কি হবে? আমরা যদি এরকম ফেরাস সালফেট নিই, FeSO4 ডট NH4 whole 2 SO4 ডট 6H2। এইটা হলো একটা স্কোনাইটের সংকেত। এর নাম মোর সল্ট, MOHR, মোর্স সল্ট বা মোর লবণ। তোমরা এই মোর লবণের প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যাল আছে কেমিস্ট্রিতে, তখন মোর লবণের যে সংকেত সেটার সাথে আরো ভালোভাবে পরিচিত হবে। আচ্ছা, তৃতীয় যুগ্ম লবণের মধ্যে আসি কার্নালাইট। কার্নালাইট, এটা সাধারণ সংকেত কি? MCl ডট MCl2, প্রথমটা এক নাম্বার জারণ স্তরে থাকবে, তারপর এটা দ্বিতীয় জারণ স্তরে থাকবে এবং 6 অণু জল। এটা সাধারণ সংকেত। তাহলে এর একটা এক্সাম্পল দেখি, KCl ডট MgCl2, এখানে ম্যাগনেসিয়াম +2 ডট 6H2। তাহলে এটা একটা এক্সাম্পল, এটাকে বলা হয় প্রাকৃতিক কার্নালাইট। তাহলে আমরা যুগ্ম লবণের তিনটা শ্রেণী বিভাগ দেখলাম এবং প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এবার আসি জটিল যৌগে। যদি FeCN2 অর্থাৎ ফেরাস সায়ানাইড
আর KCN 1:4 অনুপাতে নিয়ে তাকে জলে দ্রবীভূত করার পরে তাকে কেলাসিত করি। কেলাসিত করলে আমরা একটা যৌগ পাবো, সেই যৌগটা হালকা হলুদ রঙের হবে। তাহলে তার সংযুতিটা কি? সংযুতিটা FeCN2.4 KCN, অর্থাৎ ঠিক যুগ্ম লবণের মতোই। তা যুগ্ম লবণে একই রকম এক্সাম্পল ছিল একটা K2SO4 Al2SO4.24H2, এখানেও তো আমরা এরকমই পেলাম। তো এই দুজনের মধ্যে পার্থক্যটা কি? তো যুগ্ম লবণে কি পাচ্ছিলাম? K+ পাচ্ছিলাম, Al3+ পাচ্ছিলাম, আর সালফেট আয়ন পাচ্ছিলাম, অর্থাৎ তারা তাদের উপাদান আয়নে ভেঙে যাচ্ছিল এবং জলে যুগ্ম লবণের আর কোনো আলাদা করে অস্তিত্ব ছিল না। সরল যৌগগুলি যেমন আয়ন তৈরি করে, এরাও ঠিক তেমনই আয়ন তৈরি করছিল। কিন্তু এই যে নতুন যে হলুদ রঙের যৌগটা পেলাম, একে যদি জলে যোগ করি তাহলে কি কি আয়ন পাওয়ার কথা? ঠিক এদের মতনই পাওয়ার কথা ছিল, K+, Cn- আর Fe2+, ফেরাস সায়ানাইড Fe2+, Cn- আর K+। কিন্তু এমনটা পাবো না, শুধু K+ পাবো, কিন্তু সায়ানাইড আয়ন বা Fe আয়ন পাবো না, Fe2+ পাবো না। কি পাবো? এখান থেকে আমরা পাবো K+ এবং একটা নতুন মানে গঠন বিশিষ্ট একটা আয়ন, তার সংকেত FeCN6 4-। তাহলে এই যে নতুন আয়নটা পেলাম, আমরা ভালো করে লিখি। K+ পাচ্ছি আর FeCN6 4-। তাহলে পাওয়ার কথা ছিল অন্য জিনিস, কিন্তু পেলাম অন্যরকম। যারা এই ধরনের আয়ন তৈরি করে, অর্থাৎ আরো ভালো করে বলা ভালো যে যারা কঠিন এবং দ্রবীভূত অবস্থায় দুই ক্ষেত্রেই নিজেদের অস্তিত্ব, নিজেদের স্বকীয়তা বজায় রাখে, নিজেদের আইডেন্টিটি বজায় রাখে, তাকেই বলা হবে জটিল যৌগ। তাহলে আমরা খুব দ্রুত এই যুগ্ম লবণের সাথে জটিল লবণের কয়েকটা পার্থক্য দেখে নিই। এদিকে লিখলাম ডাবল সল্ট অর্থাৎ যুগ্ম লবণ, আর এদিকে কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ। তাহলে ডাবল সল্টের কি হলো? লুজ দেয়ার আইডেন্টিটি ইন সলিউশন, অর্থাৎ দ্রবণে যাদের আইডেন্টিটি নষ্ট হয়ে যায়। কিন্তু এদের কি? রিটেইন দেয়ার আইডেন্টিটি in both retain their identity both in solid form and in solution, অর্থাৎ যারা কঠিন অবস্থা এবং দ্রবণে দ্রবীভূত অবস্থা উভয় ক্ষেত্রে নিজেদের আইডেন্টিটি বজায় রাখে। নাম্বার 2, বলা যেতে পারে যে এখানে জলের মানে অণু থাকবেই, জলের অণু থাকা আবশ্যক, কেলাস জল যেটা আমরা বলছি। তাহলে কেলাস জলের অণু আবশ্যক। এখানে কিন্তু এরকম কোনো আবশ্যকীয়তা নেই, থাকতেও পারে নাও পারে। তৃতীয়ত বলা যায় যে এই ডাবল সল্ট সবসময় জলে দ্রাব্য, কিন্তু এরা যে সবাই জলে দ্রাব্য হবে এমনটা ব্যাপার নেই। কিছু কিছু যৌগ যারা জলে দ্রাব্য, সবাই জলে দ্রাব্য হবে এমনটা ব্যাপার নেই। তাহলে এই তিনটা মেন পয়েন্টস যা ডাবল সল্ট এবং কমপ্লেক্স সল্টের মধ্যে আমাদেরকে পার্থক্য করিয়ে দিবে। তাহলে আমরা একটু আগে যে জটিল যৌগের যে এক্সাম্পল দেখছিলাম, তাতে আমরা দেখলাম যে K+ এটা তৈরি হচ্ছে আর FeCN6 4- হচ্ছে। এই দুটো আয়ন তৈরি হচ্ছে, এর মধ্যে এই আয়নটা নতুন, একে বলা হবে জটিল আয়ন।
কারণ দেখে তো এটা কোন দিক থেকে সিম্পল মনে হচ্ছে না, এটাই হচ্ছে জটিল আয়ন। তাহলে একসাথে জটিল যৌগটা কি হবে, অর্থাৎ কঠিন অবস্থায় এটা কি করে আছে। তাহলে এখানে -4 ছিল, তাহলে এখানে 4টা K+ আসবে, তাহলে K4 FeCN6 এরা সলিড অবস্থায় এরকম করে থাকবে। এই যৌগটাকে আমরা বলবো জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তা এরকম জটিল যৌগের আমরা আরেকটা এক্সাম্পল দেখি, CONH3 6 Cl3, এটা একটা জটিল যৌগ, এটা কোবাল্ট, CO কোবাল্ট। এই যে জটিল যৌগগুলোর একটা বিশেষত্ব আছে, কিছুটা পোর্শন থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, কিছুটা বাইরে থাকে, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তারা যদি দ্রবণে যায়, অর্থাৎ এই গোটা যৌগটা যদি দ্রবণে যায়, থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তারা কিন্তু ভেঙে যাবে না, তারা সহকারে আয়ন তৈরি করবে। অর্থাৎ এরা যখন দ্রবণে যাবে তখন যে আয়নটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম, এটা 3+ হবে এবং 3Cl-, যেহেতু 3টা Cl- হলো তাহলে এখানে +3 হতে হবে, তাহলে এটা একটা জটিল আয়ন তৈরি হলো, তার সাথে সিম্পল আয়ন তৈরি হলো। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পরমাণুগুলো আছে বা যেগুলো আছে, যারা আছে অণু বা পরমাণু গুচ্ছ যারা আছে, তারা কিন্তু ভেঙে যাচ্ছে না, তারা ওই থার্ড ব্র্যাকেট সহকারে একটা নতুন আয়ন রূপে প্রকাশিত হচ্ছে। এই থার্ড ব্র্যাকেটটাকে, এই ভেতরে যে অংশটা, তাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন স্তর। কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন স্তর, অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ার বলতে এইটুকু অংশে, থার্ড ব্র্যাকেটের ভেতরের যে অংশগুলো আছে তাকে বোঝাচ্ছে। বাইরে যে Cl3 আছে একে বলা হয় কাউন্টার আয়ন। এখানে 3টে কাউন্টার আয়ন আছে, 3টে Cl-। আচ্ছা, কোঅর্ডিনেশন স্তরের ভেতরে, এই যে কোঅর্ডিনেশন স্তরের ভেতরে যে ধাতব পরমাণুটা আছে, ধাতব আয়নটা আছে, তাকে আমরা বলি কেন্দ্রীয় ধাতব আয়ন। এই ক্ষেত্রে এটা আয়ন, অনেক সময় মানে এখানে চার্জ আছে এর একটা, সেই জন্য এটাকে আয়ন বলছে। অনেক সময় ওটা পরমাণুও হয়, অর্থাৎ নিস্তরিত হয়, তখন আমরা পরমাণু বলবো, তো কিন্তু কেন্দ্রীয় ধাতব কথাটা থাকবে। তাহলে এটা হলো কেন্দ্রীয় ধাতব আয়ন। ভেতরে যে 6টা অ্যামোনিয়ার অণু আছে তাদেরকে বলা হয় লিগ্যান্ড ও লাইগ্যান্ড। এখানে 6টা লিগ্যান্ড আছে, অর্থাৎ কোঅর্ডিনেশন স্তরের ভেতরে কেন্দ্রীয় ধাতব আয়নকে বাদ দিয়ে যা থাকবে তারাই লিগ্যান্ড। লিগ্যান্ড কারা হতে পারে, এখানে অ্যামোনিয়া কিন্তু অণু, প্রশম অণু, এখানটায় লিগ্যান্ড। এছাড়াও, অর্থাৎ প্রশম অণু ছাড়াও আয়ন লিগ্যান্ড হতে পারে, বা মূলক, যেমন সালফেট, নাইট্রেট আয়নগুলো, তারা মূলক, তারাও এখানে লিগ্যান্ড হতে পারে। অর্থাৎ কোঅর্ডিনেশন স্তরের ভেতরে কেন্দ্রীয় ধাতব আয়ন বাদে অপর যেগুলো থাকবে সবাই লিগ্যান্ড। এখানে যেহেতু 6টা অ্যামোনিয়া আছে, অর্থাৎ 6টা লিগ্যান্ড আছে, তাহলে এখানে আমরা বলবো এই কেন্দ্রীয় ধাতব আয়নটার লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক 6। যদি 4টা অ্যামোনিয়া থাকতো তাহলে বলতাম যে লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক 4। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পলে আসি। এখানে দেখো, এটা শুধুই কোঅর্ডিনেশন স্তর, এর বাইরে কোনো কাউন্টার আয়ন নেই, কারণ এখানে কাউন্টার আয়নের দরকার নেই।
সেটা আমরা আরেকটু পরে ভালো বুঝতে পারবো যে কখন দরকার হচ্ছে কখন দরকার হচ্ছে না। এখন দেখো যে শুধু কাউন্টার আয়ন নেই এখানটায়, নাও থাকতে পারে কাউন্টার আয়ন। এটা কেন্দ্রীয় ধাতব আয়ন। এখানে দুই ধরনের লিগ্যান্ড আছে, একটা Cl2, এটা অ্যামোনিয়া, সরি এখানে Cl মাইনাস, আর এখানে অ্যামোনিয়া। তাহলে এখানে দুটো Cl মাইনাস আছে, এখানে দুটো অ্যামোনিয়া অণু আছে, অর্থাৎ এখানে আয়নও আছে আবার প্রশম অণুও আছে, সবাই মিলেই লিগ্যান্ড। তাহলে এখানে কয়টা লিগ্যান্ড আছে? এখানে আছে 4টে লিগ্যান্ড, দুটো Cl মাইনাস আর দুটো অ্যামোনিয়া, অর্থাৎ লিগ্যান্ড এখানটায় 4টা। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত, সবর্গাঙ্ক কত বা লিগ্যান্সি কত? লিগ্যান্সি এখানে 4, অর্থাৎ প্ল্যাটিনামের এই যৌগটার ক্ষেত্রে লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা উপস্থিত হলাম যে যারা কাউন্টার আয়ন অর্থাৎ কোঅর্ডিনেশন স্তরের বাইরে আছে তারা কিন্তু খুব সহজে আয়নিত হতে পারছে, কিন্তু যে সমস্ত আয়ন কোঅর্ডিনেশন স্তরের ভেতরে লিগ্যান্ড হিসাবে আছে তারা কিন্তু আয়নিত হচ্ছে না। তাহলে এইরকম ডুয়াল ক্যারেক্টার কেমন করে আসলো? যারা বাইরে থাকছে তারা আয়নিত হচ্ছে, অথচ যে আয়নগুলো ভেতরে থাকছে তারা আয়নিত হচ্ছে না। তাহলে দুজনের মধ্যে কি ফোর্স, যে বন্ধন কাজ করছে, সেই দুটো বন্ধনের নেচার কি আলাদা? কাউন্টার আয়ন ধাতব আয়নের, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যে বন্ধনে আবদ্ধ, আর লিগ্যান্ড যে বন্ধনে আবদ্ধ, সেগুলো কি আলাদা? এখানে কিন্তু আলাদা না হয়ে উপায় নেই। যদি একই রকমের হতো তাহলে দুজনই একসাথে আয়নিত হতো বা হতো না। এখানে একজন আয়নিত হচ্ছে আর একজন হচ্ছে না, তার মানে নিশ্চয়ই দুজনের মধ্যে যে বন্ডিং, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ডের যে বন্ডিং বা কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে কাউন্টার আয়নের যে বন্ডিং, দুটোর নেচার আলাদা। জটিল যৌগে পরমাণু সমূহের রাসায়নিক বন্ধন সম্পর্কে 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ার্নার 1893, এই 1893 সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? 1896 সালে প্রথম জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, এবং তার মানে 1893 সালে যখন আলফ্রেড ওয়ার্নার যখন এই থিওরি দেন এই বন্ধন সম্পর্কে, তখন ইলেকট্রন সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। এবং সেই সময় ইলেকট্রনিক তত্ত্ব, যে যোজ্যতার যে ইলেকট্রনিক তত্ত্ব, সেই তত্ত্ব সম্পর্কে, যোজ্যতার তত্ত্ব সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। সেই সময় আলফ্রেড ওয়ার্নারের কাজটা যথেষ্ট উল্লেখযোগ্য। উনি 1913 সালে নোবেল প্রাইজ পান। ওয়ার্নার্স থিওরিতে দু ধরনের যোজ্যতার কথা বলা হয়েছে। একটাকে বলা হচ্ছে প্রাইমারি or ionizable valency, আর একটা সেকেন্ডারি or non ionizable valency। অর্থাৎ মুখ্য বা আয়নীয় যোজ্যতা এবং গৌণ বা অআয়নীয় যোজ্যতা। তো উনি বন্ধন, এই যে আমাদের লিগ্যান্ড এবং কাউন্টার আয়ন, তাদের সাথে যে কেন্দ্রীয় ধাতব আয়নের বন্ধন, এটা ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় ধাতব আয়নের দু ধরনের যোজ্যতার কথা বলেছেন, একটা প্রাইমারি ভ্যালেন্সি, একটা সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সি কারা স্যাটিসফাই করছে? সেকেন্ডারি ভ্যালেন্সি শুধুমাত্র লিগ্যান্ড স্যাটিসফাই করতে পারে, কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি সেটা স্যাটিসফাই করে কাউন্টার আয়ন এবং লিগ্যান্ড, যদি সেই লিগ্যান্ডটা আয়নিক হয়, অর্থাৎ আয়নীয় লিগ্যান্ড যদি হয়। তাহলে লিগ্যান্ড সবসময় সেকেন্ডারি ভ্যালেন্সির মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত থাকে, এবং সেই দিয়ে ওই কেন্দ্রীয় ধাতব আয়নের যে দ্বিতীয় যোজ্যতা, গৌণ যোজ্যতা, তাকে প্রশমিত করতে পারে, এবং কাউন্টার আয়ন দিয়ে
প্রাইমারি ভ্যালেন্সিকে প্রশমিত করে, এবং লিগ্যান্ড যদি আয়নিক হয় তাহলেও সে একধারে যেমন সেকেন্ডারি ভ্যালেন্সিকে প্রশমিত করছে তেমনই করবে, পাশাপাশি তার আয়নীয় সত্তার জন্য সে প্রাইমারি ভ্যালেন্সিকেও প্রশমিত করবে। আমরা এই এক্সাম্পলটা নিই, CO Cl2 NH3 4 Cl। এখানে সিওটা কেন্দ্রীয় ধাতব আয়ন, আর Cl মাইনাস লিগ্যান্ড, অ্যামোনিয়া লিগ্যান্ড, আমরা আগেও দেখেছি এটা, আর এটা কাউন্টার আয়ন। তাহলে এই লিগ্যান্ডগুলো কি করছে? কোবাল্ট আয়নটার দু ধরনের যোজ্যতা আছে, একটা সেকেন্ডারি ভ্যালেন্সি, একটা প্রাইমারি ভ্যালেন্সি। তার প্রাইমারি ভ্যালেন্সি কোনটা? এই যে কোবাল্ট 3+, এখানে কিন্তু কোবাল্ট 3+, এই যে 3+ এর যে +3 চার্জটা আছে এটাই হচ্ছে ওর প্রাইমারি ভ্যালেন্সি। তাকে কে স্যাটিসফাই করছে? Cl মাইনাস। Cl মাইনাসটা কোথাকার? এটা কাউন্টার আয়ন। এবং এই যে এখানে দুটো Cl মাইনাস লিগ্যান্ড হিসাবে ঢুকে আছে, এরাও তো মাইনাস চার্জ, তাহলে এই দুটো Cl মাইনাস আছে এখানটায়, এরা লিগ্যান্ড। তাহলে কোবাল্টের যে প্রাইমারি ভ্যালেন্সি তাকে দুইজনে মিলে প্রশমিত করছে, একটা কাউন্টার আয়ন আর লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড এখানে অ্যামোনিয়াও আছে। আচ্ছা, তাহলে কোবাল্টের আরো এক ধরনের যোজ্যতা আছে, যেটাকে আমরা গৌণ যোজ্যতা বলছি। সেই গৌণ যোজ্যতাটা কিন্তু কোবাল্টের 6, এখানটায় 6, কারণ 6টা লিগ্যান্ড আছে তাই 6। এই 6টা যে যোজ্যতা আছে, গৌণ যোজ্যতা আছে, তাকে কে প্রশমিত করছে? তাকে প্রশমিত করছে 4টা অ্যামোনিয়া এবং 2টো Cl মাইনাস। তাহলে এই লিগ্যান্ড, 6টা লিগ্যান্ড মিলে এই গৌণ যোজ্যতাকে প্রশমিত করছে। তাই লিগ্যান্ড কোথায় আছে? Cl মাইনাস লিগ্যান্ডটা যেরকম গৌণ যোজ্যতা প্রশমিত করছে, আবার মুখ্য যোজ্যতা প্রশমিত করছে। তাই গৌণ যোজ্যতাগুলো তো আমরা বললাম যে নন আয়নাইজেবল ভ্যালেন্সি, নন আয়নাইজেবল, অর্থাৎ এরা আয়নিত হয় না, তাহলে এরা কিন্তু ভাঙবে না, লিগ্যান্ড ভাঙবে না। তাহলে কোবাল্টের সাথে, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যে লিগ্যান্ড থাকবে তারা সবসময় গৌণ যোজ্যতার সাথে যুক্ত থাকবে। মুখ্য যোজ্যতা থাকতে পারে, প্রশমিত করতে পারে, কিন্তু মেনলি তারা গৌণ যোজ্যতা প্রশমিত করবে, এবং সেটা নন আয়নাইজেবল ভ্যালেন্সি, তাই ভাঙে না, বিয়োজিত হয় না। তাই কোঅর্ডিনেশন স্তরের ভেতরে শুধু লিগ্যান্ড থাকে, তাই ওরা বিয়োজিত হয় না। বাইরে আছে কাউন্টার আয়ন, সেটা শুধুমাত্র প্রাইমারি ভ্যালেন্সি অর্থাৎ আয়নাইজেবল ভ্যালেন্সির মাধ্যমে যুক্ত কোবাল্টের সাথে, তাই ও সহজেই আয়নে বিয়োজিত হয়। তো এটা ভাবতে খুব অবাক লাগে যে অ্যালফ্রেড ওয়ার্নার এমন একটা সময় এটা আবিষ্কার করেছিলেন যে সময়ে মানুষের হাতে কিছু ছিল না, না ইলেকট্রনের তত্ত্ব, ইলেকট্রন সম্পর্কে ধারণা ছিল না, না যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব সম্পর্কে ধারণা ছিল। কিন্তু তার মধ্যেও, সেই প্রতিবন্ধকতার মধ্যেও এই যে আবিষ্কার, ওয়ার্নারের আবিষ্কার, সেই সময়ের প্রেক্ষিতে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার ছিল, এবং সেই জন্যই উনি 1913 সালে নোবেল প্রাইজ পান। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ধাতব আয়নগুলোর দু ধরনের যোজ্যতা থাকে, একটা প্রাইমারি ভ্যালেন্সি আর একটা সেকেন্ডারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি কাউন্টার আয়ন দ্বারাও প্রশমিত হতে পারে এবং আয়নিক লিগ্যান্ড দ্বারাও প্রশমিত হতে পারে, কিন্তু কেন্দ্রীয় ধাতব আয়নের যে সেকেন্ডারি ভ্যালেন্সি সেটা কিন্তু সর্বদাই লিগ্যান্ড দ্বারা প্রশমিত হবে। কোন কেন্দ্রীয় ধাতব আয়নের প্রাইমারি ভ্যালেন্সি 0 হতে পারে, কিন্তু তার সেকেন্ডারি ভ্যালেন্সি কিন্তু 0 হবে না, কারণ তাহলে জটিল যৌগই গঠন করা সম্ভব না। অর্থাৎ তার লিগ্যান্ড থাকবেই, মানে তার কিছু না কিছু নন জিরো কোঅর্ডিনেশন নাম্বার থাকবেই, আর কোঅর্ডিনেশন নাম্বার থাকা মানেই, লিগ্যান্সি থাকা মানেই তার গৌণ যোজ্যতা আছে। এখন আমরা দেখবো যে ধাতব আয়নগুলোর যে সবরদাঙ্ক বা কোঅর্ডিনেশন নাম্বার বা গৌণ যোজ্যতা, এটা কেমন হতে পারে, কি হতে পারে। ধাতব আয়নগুলোর জেনারেলি 2, 4, 6 এই রকমের লিগ্যান্সি বা গৌণ যোজ্যতা থাকে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার থাকে। 2টা খুব একটা কমন না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে Ag+ আর Au+ এরাই এই ধরনের 2 কোঅর্ডিনেশন নাম্বার দেখায়, অর্থাৎ গৌণ যোজ্যতা এদের 2। 4 এবং 6টা কমন, এবং আর একটা রেয়ার আছে 5, এটাও লেস কমন। তাহলে মোর কমন গৌণ যোজ্যতা এখানে 4, 6। একটা কেন্দ্রীয়
ধাতব আয়নের চারিদিকে যে লিগ্যান্ড থাকে সেটা 2 হতে পারে বা 4 হতে পারে বা 6 হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 5ও হয়, এর মধ্যে 4-6 মোর কমন। এই যে লিগ্যান্ড যে কেন্দ্রীয় ধাতব আয়নের চারিদিকে থাকে, এটা কিন্তু যে কোনো ভাবে থাকতে পারে না, এরা একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতেই থাকে। অর্থাৎ একটা কেন্দ্রীয় ধাতব আয়নের চারিদিকে 4টা লিগ্যান্ড এসছে, তাই 4টা লিগ্যান্ড থাকবে কি করে? হয় চতুস্তলকের মতো, যেমন মিথেনের গঠনটা আছে কার্বন, মাঝখানে চারদিকে 4টে হাইড্রোজেন, চতুস্তলকীয় মডেল, ঠিক সেইভাবে থাকতে পারে। অথবা সমতলীয় বর্গাকার, অর্থাৎ যদি 4টে লিগ্যান্ড হয়, এক হতে পারে যে এখানে আছে কেন্দ্রীয় ধাতব আয়ন আর তার চারিদিকে 4টে লিগ্যান্ড আছে, এটা একটা সুনির্দিষ্ট এক আকৃতি, চতুস্তলকীয় মডেল, টেট্রাহেড্রাল শেপ। অথবা একটা এর চারিদিকে সমতলীয় বর্গাকার ভাবে 4টে আছে লিগ্যান্ড। তার মানে একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে ওরা কেন্দ্রীয় ধাতব আয়নের চারিদিকে পরিবেষ্টিত হয়ে থাকে, 4 বা 6 বা 5 বা 2 যাই হোক না কেন। অর্থাৎ এই যে লিগ্যান্ড গুলো তারা যে সেকেন্ডারি ভ্যালেন্সির মাধ্যমে যুক্ত আছে, সেই সেকেন্ডারি ভ্যালেন্সিটা ডিরেকশনাল ইন নেচার, অর্থাৎ ওই যে গৌণ যোজ্যতাটা তার একটা দিকদর্শী ধর্ম আছে। কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি বা আয়নাইজেবল ভ্যালেন্সি যেটা, সেখানে কিন্তু কোনো এরকম ব্যাপার নেই। ওই যে বাইরের যে কাউন্টার আয়নটা, সেটা যে কোনো ভাবেই ওই যে কোঅর্ডিনেশন স্তর ওর সাথে একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, এবং সেই স্থির তড়িৎ আকর্ষণ বলটা নন ডিরেকশনাল ইন নেচার, অর্থাৎ তার কোনো দিকদর্শী ধর্ম নেই। তাহলে আমরা এতক্ষণ ওয়ার্নারের যে তত্ত্বটা পড়ছিলাম, তার মধ্যে ওয়ার্নার যেটা উল্লেখ করেছিলেন যে 2 ধরনের যোজ্যতা আছে। আমি একটু আবার সাম আপ করে নিই, খুব সুবিধা হবে। একটা জটিল যৌগের মধ্যে জটিল আয়ন থাকবেই, সেই জটিল আয়নটা থার্ড ব্র্যাকেটের মধ্যে তাকে লেখা হবে। অবশ্য জটিল আয়ন সব ক্ষেত্রে হবে এটা বলা মুশকিল, জটিল একটা এন্টিটি, একটা জটিল একটা অংশ থাকবে যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হবে। সেই জটিল অংশটার বাইরে কাউন্টার আয়ন থাকতেও পারে, নাও পারে। জটিল অংশটার ভেতরে থাকবে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা কেন্দ্রীয় ধাতব আয়ন, এবং তার চারিদিকে লিগ্যান্ড থাকবে। লিগ্যান্ডগুলি মূলত গৌণযোজ্যতার মাধ্যমে যুক্ত থাকবে। যে সমস্ত লিগ্যান্ড আয়নীয়, তারা গৌণযোজ্যতা এবং মুখ্য যোজ্যতা দুটো যোজ্যতাকেই সম্পৃক্ত করবে। যদি কাউন্টার আয়ন থাকে, তারা শুধুমাত্র মুখ্য যোজ্যতা মানে প্রাইমারি ভ্যালেন্সিকে সম্পৃক্ত করবে, প্রশমিত করবে। প্রাইমারি ভ্যালেন্সিটা নন ডিরেকশনাল ইন নেচার হবে, অর্থাৎ তার কোনো দিকদর্শী ধর্ম নেই, কিন্তু লিগ্যান্ড যে গৌণযোজ্যতার মাধ্যমে যুক্ত কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে, তার কিন্তু একটা দিকদর্শী ধর্ম থাকবে। অর্থাৎ গৌণযোজ্যতা দিকদর্শী ধর্ম আছে, কিন্তু মুখ্য যোজ্যতার দিকদর্শী ধর্ম নেই। মূলত এই সমস্ত ব্যাপার গেল ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্ব সম্পর্কে। আচ্ছা, এবার আসি হোমোলেপটিক বা হেটেরোলেপটিক কমপ্লেক্স। এরকম এক্সাম্পল আমরা আগে দেখলাম, শুধু নামটা জানি না। যেমন CuNH3 Cl2, এরকম একটা জটিল যৌগ আছে, তার মধ্যে এই অংশটা হচ্ছে জটিল আয়ন পার্ট, কোঅর্ডিনেশন স্তর এটা। তার মধ্যে যে লিগ্যান্ড আছে, এখানে দেখো লিগ্যান্ডটা কিন্তু শুধু এক ধরনেরই লিগ্যান্ড আছে, অর্থাৎ অ্যামোনিয়াই আছে, 4টা অ্যামোনিয়া আছে, তার লিগ্যান্ড আছে 4। এই ধরনের কমপ্লেক্সকে বলা হবে হোমোলেপটিক কমপ্লেক্স। কিন্তু যদি এরকম হতো যে PtCl2NH3 এরকম একটা কমপ্লেক্স আছে, এখানে কিন্তু এটাও একটা লিগ্যান্ড Cl-, এখানে অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, তা 2 ধরনের লিগ্যান্ড আছে। যদিও এখানে লিগ্যান্ড 6, অর্থাৎ প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে গৌণযোজ্যতা প্ল্যাটিনামের এখানে 6, কিন্তু 2 ধরনের লিগ্যান্ড দিয়ে সেই গৌণযোজ্যতা প্রশমিত হয়েছে। তাহলে যেহেতু 2 ধরনের লিগ্যান্ড আছে, একে বলা হবে হেটেরোলেপটিক কমপ্লেক্স। এরপরে আসি পারফেক্ট কমপ্লেক্স এবং ইমপারফেক্ট কমপ্লেক্স, অর্থাৎ নিখুঁত জটিল যৌগ এবং খুঁতযুক্ত জটিল যৌগ। কিছু কিছু জটিল যৌগ আছে যাদের
কোঅর্ডিনেশন স্তরের ভেতরে যে আয়নগুলি থাকে, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব আয়ন এবং লিগ্যান্ড, তারা অনেক সময় ভেঙে যায়। যেমন K2CdCN4, এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে নর্মালি কি হওয়ার কথা, 2K প্লাস CdCN4 2 মাইনাস, এইরকম দুটো আয়ন পাওয়ার কথা। এটা জটিল আয়ন। এবার এই রকম দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি, তাহলে দেখা যাবে যে CdS তার একটা অধক্ষেপ তৈরি হচ্ছে। তাহলে CdS যে অধক্ষেপটা তৈরি হলো, তার মানে কি, নিশ্চয়ই জটিল আয়নটা ভেঙে গেছে। তার মানে দ্রবণে আমরা এইরকম ভাবছিলাম যে পটাশিয়াম হবে আর এই জটিল আয়নটা হবে, কিন্তু তা নেই। হয়তো তার কিছু পোর্শন ভেঙে আছে, ভেঙে কিছু ছোট পার্সেন্টেজে Cd প্লাস আছে আর 4Cn মাইনাস দ্রবণে ঘুরে বেড়াচ্ছে। হয়তো 100% নেই, কিন্তু ওর মধ্যে হয়তো 5% বা 10% Cd2 প্লাস আর 4Cn মাইনাস হিসাবে ভেঙে আছে। ওই Cd2 প্লাস এর সাথেই H2S বিক্রিয়া করে CdS এর অধক্ষেপ হয়েছে। তার মানে কি, এই যে জটিল যে আয়নটা ছিল সেটা ইমপারফেক্ট, অর্থাৎ সেটা পুরোপুরি স্টেবল ছিল না, দ্রবণে গিয়ে সেটা ভাঙবে না, তার যেটা শর্ত ছিল সেটা পুরোপুরি মানেনি, কিছুটা হলেও আংশিক তার বিয়োজন হয়েছে, তাই এটা ইমপারফেক্ট কমপ্লেক্স। কিন্তু বেশিরভাগই পারফেক্ট কমপ্লেক্স, বেশিরভাগই। যেমন K3CuCN4, এখানেও সায়ানাইড আয়ন আছে। এর মধ্যে H2S দিলে কিন্তু কোনো অধক্ষেপ পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তার মানে নিশ্চয়ই এর ভেতরে যে আয়নটা আছে সে আয়নটা ভাঙেনি। ভাঙলে পরেই আমরা কপার সালফাইডের, কিউপ্রিক সালফাইডের অধক্ষেপ পেতাম, CuS এর অধক্ষেপ পেতাম, কিন্তু এটা পাবো না, কারণ এটা পুরোপুরি স্টেবল। এই যে কোঅর্ডিনেশন স্তরটা এটা ভাঙছে না, একেবারেই বিয়োজিত হচ্ছে না, তাই H2S পাঠালেও কিউপ্রিক সালফাইডের কোনো অধক্ষেপ পাওয়া যাবে না। তাহলে এটা একটা পারফেক্ট কমপ্লেক্সের উদাহরণ। বস্তুত বেশিরভাগই পারফেক্ট কমপ্লেক্স, কিছু কিছু আছে ইমপারফেক্ট কমপ্লেক্স। তাহলে এরকম একটা এক্সাম্পল ইমপারফেক্ট কমপ্লেক্সের। আজকের সেশন এইটুকুই। নেক্সট সেশনে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ।